স্বাগতম। আজ 30শে এপ্রিল, অর্থাৎ ভোট ইত্যাদি সারা ভারতে যেগুলো ছিল, যেই রাজ্যের, সেগুলো গতকালই সমাপ্ত হয়ে গেছে। আপনারা এখন এক্সিট পোল, যেটা অনেকটা জ্যোতিষচর্চার মতন আর কি, মানে সেটা যদি সত্যি হয় তাহলে জ্যোতিষচর্চা আরও অনেক বেশি সত্যি, সেগুলো দেখলেন টেকলেন। তো যাই হোক, এবারে আমরা আলোচনার মধ্যে যেটা নিয়ে আসবো আপনাদের, কারণ আজকে অনেকটা অলস পশ্চিমবঙ্গের যারা ভোটের কাজ করেছেন, যারা ভোটে দাঁড়িয়েছেন, সকলেই আজকে ঘুমাচ্ছেন বাড়িতে বসে। তারপর আবার ভাবা যাবে 4 তারিখ যা হবে হবে। তো সেখান থেকে আমাদের আলোচনাটা আমরা একেবারেই একটা ভিন্ন পথে যাব। আমরা এতদিন ধরে যেটা আলোচনা দেখেছি, নানান অ্যাস্ট্রোলজাররা করেছেন, সেটা ফলো হারেনি কালী পুজো। নিশ্চয়ই আমাদের ছোঁয়া থাকবে তার কথায়, কিন্তু আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে সম্পর্কজনিত সমস্যা, সম্পর্কজনিত সমস্যার সমাধান, দুটোই। তো সম্পর্কের ব্যাপারটা হচ্ছে, সম্পর্ক অনেক রকম হয়। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হতে পারে, বাবা মার সঙ্গে বাচ্চাদের হতে পারে। আবার যেটা ইদানিং খুব মানে চালু কথা, সেটা হচ্ছে সম্পর্কের হেরফের। মানে কোনো একজন পরপুরুষকে ভাল লাগলো কিংবা পরনারীকে ভাল লাগলো, সেটাও সম্পর্ক। এবং এটা খুব বেড়ে গেছে এ কারণে যে মানুষের চিন্তা চেতনাটা, চিন্তাধারাটা সংকুচিত হয়েছে, মোবাইলের মধ্যে চলে এসছে। আগে মানুষ খবরের কাগজ পড়তো, বই পড়তো, রবীন্দ্রসঙ্গীত শুনতো, এখন সবই ওই মোবাইলের মধ্যে দেখে। আর তাও যে খুব বড়সড় হলে সেটাও দেখে না। সুতরাং একটা সাবজেক্টের প্রতি যদি তার আগ্রহ না থাকে, বউয়ের প্রতি বা বরের প্রতি বিরাট আগ্রহ থাকবে, এটা তো ভাবা ভুল। সেখানেও তারা সংক্ষিপ্ত করে ফেলছে। এবার বিয়ে করেছি, ঠিক আছে, এবার অন্যদিকে যাই। ভালো কি মন্দ সেই বিতর্কের মধ্যে যাচ্ছি না। এইটি আজকে আমাদের ফান্ডামেন্টাল ডিসকাশন। আমাদের শ্রীময়ী আছেন, তার অভিজ্ঞতা তার কাছ থেকে শুনবো। শ্রীময়ী। থ্যাংক ইউ প্রসূনদা। নমস্কার বন্ধুরা, আজকের আমাদের যে টপিক, সত্যি এটা সম্পর্কজনিত। ট্যারো কার্ডের বেসিসে আমি যেটা বলতে পারি যে ট্যারো কার্ড হচ্ছে একমাত্র পদ্ধতি, মানে ওয়ান অ্যান্ড অনলি সিস্টেম, যেখানে বলা যায় আপনি যার সাথে রিলেশন স্থাপন করেছেন বা করতে যেতে চাইছেন, বা আপনার যাকে ভালো লাগছে, তিনি আপনার সম্পর্কে কি মনোভাব পোষণ করেন। এরকম সময় অনেক সময় হয় না, বাবা বন্ধুত্বটা আছে, যদি আমি প্রপোজালটা করে ফেলি, বেঁকে বসে, এই যে যোগাযোগটুকু আছে, যে আমার জন্মদিনে সে এসে কেক কাটছে বা একসাথে একটু গল্পগুজব করা যাচ্ছে, সেইটাও গেল। হ্যাঁ বললে তো খুব ভালো, ছাদনাতলার একটা ডেস্টিনেশন থাকে, মানে আমাদের বাঙালিরা যখন রিলেশনশিপে যায়, মানে মোটামুটি ডেস্টিনেশন ছাদনাতলা ধরেই যায়। কিন্তু সেটা যদি না হয়, ছাদনাতলার রাস্তা তো চিরতরে বন্ধ হয়ে গেল। যে বন্ধুত্ব বা ওকে দেখে আমার ভালো লাগছে বা কোনো পারিবারিক অনুষ্ঠানে বা সামাজিক অনুষ্ঠানে দেখা, সেটা একদম চিরকালের মতো, মানে একদম টোটাল ব্ল্যাক আউট হয়ে গেল। এই ঘটনাগুলো শ্রীময়ী কিন্তু আমাদের 70, 80, 90 এর গল্প। হ্যাঁ, তো আজকের দিনে প্রেমের অফারটা খুব যে একটা দেয় তা না। ঠিক আছে, বন্ধুত্ব বললো যে চল একদিনের জন্য আমরা দীঘা থেকে ঘুরে আসি, হ্যাঁ, তারপরে যেগুলো করার সেগুলো কোনো ঘটনা না। ঠিক আছে, আমরা একসাথে মিলিত হয়েছি, তারপরে আমি বিয়ে করলাম, তুই তোর মতন বিয়ে কর। সুতরাং এটা আরো অনেক অ্যাডভান্স হয়ে গেছে। এখন ওই প্রেম করবার জন্য প্রস্তাব দিলাম, মানে সভ্যতা থেকে আদিমতা যুগে না আদিমতাও না, আমি একজনকে প্রস্তাব দিলাম, সে রাজি হলো কি হলো না, ওগুলো পরোয়া করে না আজকের ইয়াং জেনারেশন। না, সেটা পরোয়া করে না। কিন্তু আমি যে প্রচুর শিক্ষিত ছেলে মেয়ে দেখি তো প্রসূনদা, এরকম আইটি সেক্টরে ভালো প্যাকেজেস আছে, এই রকম ছেলেও বলছে যে আমার বাবার বন্ধুর মেয়েকে আমার বেশ ভালো লাগতো, 8, 9 থেকেই ভালো লাগতো দিদি, মানে ফ্যামিলিতে যোগাযোগ আছে, কিন্তু বন্ধুত্বটা আছে, কিন্তু মেয়েটা আমাকে পাত্তা দেয় না। বলে তোমার মতো ছেলেকে পাত্তা দেয় না, বলে কি করে বুঝতে পারি না, কিন্তু তাহলে সরাসরি বলো, আঙ্কেল তো আছেনি, মানে বাবা বন্ধু, আর অসুবিধাটা কোথায়? না, বলছে ওই বাড়ি এন্ট্রি টিকিট যদি বন্ধ হয়ে যায়, আমি বাই চান্স শুনলাম যে ওর অন্যত্র সেটেল আছে বা কারোর সাথে কিছু আছে। ভালো ছেলে মেয়েদের এই যুগেও প্রসূনদা, মানে সে মনের মানুষ হাতছাড়া হওয়ার ভয় আছে। এবং তাকে সংখ্যাটা খুব কম, নগণ্য, কিন্তু আপনি যেটা বললেন সেটা একটা চূড়ান্ত একটা, মানে ওই যে ফরমেশন। আমি এমনও দেখেছি যে
যে আরামসে হয়তো বিয়ে হবে তাদের 2 দিন বাদে বা হবেও না, হ্যাঁ তারা দিব্যি বেড়াতে গেল বা ঠিক আছে কোথাও একটা সারাটা রাত কাটালো, ঘুরে টুরে কোনো হ্যাঁ। ব্যাপার না এগুলো। না তো ব্যাপার নয়। সেইগুলো কিন্তু আমাদের সম্পর্কজনিত জায়গায় সব থেকে ডিস্টার্বিং ব্যাপার। কারণ আপনি যদি মনে করেন একজন বিবাহিত পুরুষ অন্য একজন বিবাহিত মহিলার সঙ্গে যদি টাইম কিল করতে পারে বা সবকিছু Pass করতে পারে, করতে পারে, time pass তাহলে করতে এগুলো তো পারে। জল ভাত। হ্যাঁ, কিন্তু সে কেন আসছে সেটা জল ভাত নয়। হ্যাঁ, সে কি আপনার ফ্যামিলি স্ট্যাটাস দেখে আসছে, অথবা ধরুন এই যে মানে বিবাহিত সম্পর্ক, দুজনেই জানে যে এখানে আর কোনো মানে সে বলে না পৌঁছানোর কোনো জায়গা নেই, এও টাইম পাস ও টাইম পাস, তোমারও ফ্যামিলি আছে ভাই, আমারও ফ্যামিলি আছে, তাহলে দেখতে হবে যে সে কেন আসছে। আইদার তুলনায় অর্থকরী মূল্যে গরিব প্রেমিক সে আসছে, তার বড়লোক প্রেমিকা সেখান থেকে কিছু হাতাতে, মানে আজকাল তো এইটাই দাঁড়িয়ে গেছে হাতাতে, অথবা যে অল্পবয়স্ক পুরুষটি সে একটি ওই মানে বয়সে একটু বড়, আজকাল এটা আবার খুব শুরু হয়ে গেছে, একটু বড় প্রেমিকা, হ্যাঁ সে অলরেডি বৌদি হয়ে গেছে, তার সাথে ব্যাপারটা আসছে, মানে তার আর সেই প্রতিষ্ঠিত বুড়ো বরকে তার আর ভালো লাগছে না। এই ছেলেটি গান বাজনা করে বা ধরুন কোনো জায়গাতে একটু ছোটোখাটো পার্ট টার্ট করে, অভিনয় করে, ভাই ওর সাথে দাঁড়িয়ে সেলফিটা তুললে আমার একটা এফবিতে বড় প্রোফাইল হতে পারে, এভাবেও হয়। একটি কিন্তু মেইলও রয়েছে, তো আমি সেটা বরং একটুখানি পড়ে ফেলি একদম সাজুজ্য রেখে। শ্রীময়ী চক্রবর্তীর কাছে হিন্দু মুসলিম যে কোনো সম্প্রদায়ের মানুষ ট্যারো কার্ড দেখাতে আসেন। তো মালদা থেকেই হোয়াটসঅ্যাপ, এটা মেইল নয়, হোয়াটসঅ্যাপটি এসছে যে দিদি আমি তোমার ভিন্নধর্মী ভাই, আমার নাম জিশান আমান, আমি তোমার কাছে শিলিগুড়িতে গেছিলাম বছর 4 আগে, মানে আমি শিলিগুড়িতে যখন রেগুলার গিয়ে চেম্বার করতাম সেই সময় সে এসেছিল, এবং তখন আমার যাকে ভালো লাগতো তুমি বলেছিলে ভাই বিয়ে হতে পারে কিন্তু বিয়ের লংজিভিটি আমি দেখতে পাচ্ছি না। তা আমি যাই হোক তোমার কথা না মেনে আমি তাকে বিয়ে করেছিলাম এবং বাড়ি থেকে পালিয়ে। তো তুমি ঠিকই বলেছিলে, আমার বউ খুবই সুন্দরী, তার নাম জেসমিন। এবার ব্যাপারটি হচ্ছে যে এতদিন পরে আমি লিখলাম কেন না, তোমার কথা অক্ষরে অক্ষরে মিলে গেল, আমার বউ অত্যন্ত সুন্দরী এবং সে কিছু মানে টুকটাক মডেলিং করতো, হ্যাঁ, এবং সেখান থেকে মাঝামাঝি যা টাকা পয়সা হাত খরচা পেত সেটা মোটামুটি আমাদের ভালোভাবে চলতো। প্রবলেমটা শুরু হলো যে বউ কনসিভ করবার পরে আমি একটা স্থায়ী সংসার চেয়েছিলাম এবং আমাদের একটি খুব সুন্দর ফুটফুটে কন্যা সন্তান হলো। সমস্যাটা দাঁড়ালো এবার সে 2 মাসের বাচ্চাকে ফেলে রেখে সে প্রথমে বলল যে তার বাবার অসুস্থতা, সে বাপের বাড়ি যেতে চায়, বাচ্চা নিয়ে গেলে বাবা হার্টের পেশেন্ট, অসুবিধে হতে পারে। এখন আমি তাকে আনতে গিয়ে খবর পাচ্ছি আমার বউ আর সেখানে নেই, সে কলকাতা পালিয়ে গেছে। দিস ইজ দ্য সিনারিও। তুমি বলেছিলে বড় বিশ্বাসঘাতকতার হবে এই মানে এই সম্পর্কটাতে, তুমি তোমার না এগোনেই ভালো বলে আমার মনে হয়। তো যাই হোক সে পালিয়ে গেছে এবং সে কোনো রকম তার বাপের বাড়ির লোকের ফোন ধরছে না, আমার ফোন ধরা তো দূরের কথা, বাচ্চা মেয়েটি আমার কাছে আমার মা, বৌদি এবং আমার এক খালাতো বোন আছে, তারা মিলে বড় করছে। এবার তুমি আমাকে দিদি জানাও এই সম্পর্ক থেকে আমি বেরিয়ে আসতে চাই, আমি কি আদৌ মুক্তি পাবো? আমাকে তুমি একটু গাইড করে দাও। এবার আর আমি তোমার কথা তুমি যা বলবে আমার শিক্ষা হয়ে গেছে, আমি অক্ষরে অক্ষরে পালন করব। হ্যাঁ, রোজা চলছিল বলে তোমার সাথে যোগাযোগ করতে পারিনি। আমি এক্সপোর্ট ইম্পোর্টে বিজনেস করি এবং তোমার ট্যারো কার্ডকে বিশ্বাস করি। বলুন কি বলবেন? রিডিংটায় বরং আসি, সেটাই বোধহয় সঠিক। ভাই তোমার সাথে যা হয়েছে আমি তোমাকে আগেও বলেছিলাম, পিওর ধোঁকা, 10 অফ সোর্স আর হিয়ার। তো সেখানে সে কলকাতার সে কোনো একটি ফটোগ্রাফার বন্ধুর সঙ্গে সে পালিয়ে গেছে। ন্যাচারালি সে সংসারে ফিরে আসবে বলে তার পালিয়ে যায়নি, তাহলে তোমাকে বলে যেত বা লোকাল যেরকম কাজ করছিল সে সেরকমইগুলো। বিয়ের ভবিষ্যৎটা বরং আমি তোমার দেখিয়ে দিই। তুমি নিজেও বিয়ে থেকে বেরোতে চাইছো, ডেভিল ইজ হিয়ার। সুতরাং এই বিয়ের কোনো ভবিষ্যৎ নেই, বিশ্বাসঘাতকতা ভয়ঙ্করভাবে তোমার সাথে হয়েছে। তাই এইবারে যেটা হচ্ছে যে এখান থেকে মুক্তি,
তাহলে তোমাদের মানে আমাদের মাইনরিটি ভাবে বোধহয় স্পেশাল ম্যারেজ একটা বিয়ে হয় যতটুকু জানি, সেখান থেকে যা পদ্ধতি সেই অনুযায়ী তোমাকে তাহলে এগোতে হবে, জানাতে হবে যে তুমি এই বন্ধনটা থেকে মুক্তি চাও। এবং হ্যাঁ, আরেকটা কোশ্চেন ছিল যে আমার মেয়ের কাস্টাডিকে আমি পাবো, এই আইনি লড়াই মানে লড়াই যেটা আছে আমি সেটা লড়তে রাজি আছি, মেয়ের কাস্টাডি পাবো কিনা। 2 মাসের মেয়ে তো সাধারণভাবে সেক্ষেত্রে মাই কাস্টাডি পাই। এই লড়াইটা ভাই তোমার জন্য কঠিন হবে, বাট এন্ড অফ দ্য ডে তুমি কিন্তু মেয়ের কাস্টাডি পাবে। এবং এই একজন ভালো লয়ার অ্যাপয়েন্ট করো এবং তুমি যাতে জিততে পারো সেটুকুর জন্য তুমি প্রয়োজন বোধ করলে তুমি শ্রীময়ীদির সাথে দ্বিতীয়বার করো। এই মুহূর্তে আমার শিলিগুড়ি যাওয়াটা মানে সবসময় পসিবল হচ্ছে না, অনলাইনে যোগাযোগ করে নিও। আর তোমার যখন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় তুমি কলকাতায় আসো সেরকম তুমি যোগাযোগ করতে পারো, অ্যাজ ইউ লাইক, যেটা তোমার পক্ষে সুবিধে তুমি সেটাই করো। লড়াই দীর্ঘ হবে, কঠিন কাজ হবে, সবটাই বলে দিলাম, বাট এন্ড অফ দ্য ডে তুমি কিন্তু মেয়ের কাস্টাডি পাবে। এবং তোমার একটি মোটামুটি 2027-এর মাঝখানে তোমার এই মানে আরও একটি বিবাহের যোগটাও আছে। এটা আমি কার্ডটা দেখালাম না, আমি তোমাকে এটা আমি বলে দিলাম। তো সুতরাং মেয়ের কাস্টাডি যখন মূল জায়গা, তুমি যে কোয়েশ্চেনটা করেছো সেখানে তুমি এই কাস্টাডিটা পাবে, আর এখান থেকেও তুমি বেরোতে পারবে। ধৈর্য ধরতে হবে, কাজটা কঠিন, যতটা তাড়াতাড়ি সম্ভব ততটা। এবং জ্যৈষ্ঠ মাস যেটা আমরা একদিন আগে আলোচনা করেছিলাম, ক্রিটিক্যাল সমস্যার কাজ হয়, যেটাকে মলমাস, অধিক মাস, পুরুষোত্তম মাস বলা হয়। যেহেতু তুমি আমার ফলোয়ার, আমার কথা মানো, ট্যারো কার্ডের কথা মানো, তুমি মনে করলে যোগাযোগ করো। তার মানে একটা আমরা ঘটনা জানলাম এবং তার প্রক্রিয়াকরণ আপনি বললেন, ঠিক আছে। এবার আমরা সম্পর্কজনিত ব্যাপারগুলো নিয়ে একটু ডিসকাশনে যেতে আমরা ডিসকাশনে আমরা যেটা দেখুন, শুধু যে প্রেমিক প্রেমিকার সম্পর্ক এরকমটাই তো ব্যাপার না। অনেক সম্পর্ক এরকম আছে, ধরুন টিচার অ্যান্ড স্টুডেন্টের মধ্যে সম্পর্ক, মানে একদম ছোট বাচ্চা এবং তাকে ক্লাসের আন্টি 2 চোখে দেখতে পারেন না। প্রচুর বাচ্চা এর থেকে ডিপ্রেশনে যায়, স্কুল ফোবিয়া হয়ে গেছে, এবং দেখা যায় যে অমুক আন্টি মানে ক্লাসটা থাকলে বা ক্লাস টিচার আন্টি যেহেতু প্রথম দিকে ক্লাসটা করেন, সকালবেলা থেকে ছেলেটি উঠে ইভেন কোনো সময় তার লুজ মোশন হচ্ছে, কোনো সময় টেনশনে তার জ্বর হয়ে যাচ্ছে। এত ছোট বাচ্চা, 4-5 বছরের বাচ্চার যদি মানে একটা পেট খারাপ করে বা তার মাঝে মধ্যে জ্বর আসে, আমরা এই যে সাইকোসোম্যাটিক ডিসঅর্ডারটা হয় প্রসূন্দা, এইটা নিয়ে আমাদের আরো কনসাস হওয়া উচিত। আমরা সেটাকে পাত্তাই দিতে চাই না, কিন্তু না, আজকাল প্রচুর বাচ্চা কিন্তু মানে মেন্টালি সিক হয়ে যাচ্ছে ডিউ টু ফোবিয়া। অমুককে আমি পছন্দ করি না, অমুকের সাথে আমার দেখা হলো তিনি আমাকে এমন একটা মিসবিহেভ করেন। এখানে আমি যে উদাহরণটি দিলাম এটি একেবারে জ্বলন্ত উদাহরণ। আমি স্কুল বা বাচ্চাটির মানে কোথায় বাস করে বললাম না, অনেকেই জানেন ঘটনাটা, বুঝে যাবেন তাহলে, এই জন্যই বললাম না। কিন্তু এই ঘটনাগুলো কিন্তু প্রসূন্দা হয়। আপনার বস তিনি একজন মানে পার্টিকুলারলি একজন স্টাফকে তিনি দেখলেই তিনি তেলে বেগুনে জ্বলে যান, অথচ তার কিন্তু সেইভাবে কোনো দোষ নেই। তিনি তার, হ্যাঁ এটা হতে পারে, বাকি সহকর্মীদের মতো তিনি অয়েলিংটা করতে পারেন না, যার ফলে তিনি একটা পজিশনে প্রাইভেট কনসার্নে 3 বছর ধরে তিনি উইদাউট ইনক্রিমেন্ট, উইদাউট এনি ডিপার্টমেন্টাল চেঞ্জ বা এইরকমভাবে তিনি আটকে আছেন। তার পেছনে যারা এসেছিল, পরবর্তীকালে যারা ফ্রেশার হয়ে এসেছিল, তাকে টপকে চলে মুখে বলছে, কি ব্যানার্জি দা ওই চেয়ারটাই ফিক্স হয়ে গেল। তাহলে আপনি ভাবুন, এগুলো ছোট ছোট কথা, কিন্তু এগুলো একজন মানুষকে মানে এরকম সময় এরকম এই ধরনের একজন মানে প্রবলেমে পড়া ভদ্রলোক এসেছিলেন আমার কাছে, মানে তিনি এত ডিপ্রেশনে ভুগেছিলেন যে তিনি আর মানে বাড়িতে এসেও কথা বলতেন না। তখন তাকে মানে সাইকোলজিক্যাল মানে যে কাউন্সিলার সেখানে মানে তিনি নিজেকে একজন ব্যর্থ মানুষ হিসেবে ভাবতে শুরু করেছিলেন। তো এই ঘটনাগুলো প্রসূন্দা, এগুলো সবটাই আপনি খেয়াল করে দেখুন সম্পর্কজনিত ডিসপিউট। একজন মানুষ আরেকজন মানুষের সাথে যে সম্পর্ক রাখবে বা এই যে কর্ডিয়াল রিলেশন যেটাকে আমরা বলি, যেটা আমাদের অফিস বা কর্মস্থলে যেটা হয়ে যায়, এটাও যদি সঠিকভাবে না হয়,
মানুষ ডিপ্রেশন থেকে সেক্ষেত্রে সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার, নার্ভাস ব্রেকডাউন এবং আলটিমেটলি অনেকেই নেশাশক্তির মধ্যে জীবন কাটাতে শুরু করেন এবং কেরিয়ারটা জাস্ট মানে ফিনিশ হয়ে যায়। তো এই জায়গাগুলো থেকে মুক্ত করা মানুষকে কিন্তু খুব দরকার। অনেকের ক্ষেত্রে দেখছি অ্যাকিউট ডিপ্রেশন যেটা হয়, সেক্ষেত্রে চন্দ্রের একটা পজিশনের গন্ডগোল থাকে। সেটা কিরকম, মানে এটা উদাহরণ দিয়ে যদি? হ্যাঁ, উদাহরণ দিয়ে বলছি। মানে এই ধরুন যে ফোবিয়া, হ্যাঁ, তো সে এরকম হয়তো আমি দেখেছি, কেস হিস্ট্রিও তো আমি দেখি খানিকটা বা শুনি, যেটা আপনি একটা আগের প্রোগ্রামে বলেন যে শ্রীময়ীর কাছে এসে বলবেন। তো সেক্ষেত্রে হচ্ছে তার ছোট মানে 2 বন্ধু বেড়াতে গেছিল, এক বন্ধু মানে হরকাবান বা সামথিং, সে জলে ডুবে চলে গেছিল, দ্বিতীয় বন্ধুটা বাড়ি ফিরে আসে এবং সেই 12 বছরের ঘটনা তার মনকে এমন প্রভাবিত করেছিল, সে জীবনে আর কোনোদিন জলের ধারে বা সমুদ্রের ধারে যায়নি। সমস্যাটা শুরু হলো, সে তার ওয়াইফ আবার সমুদ্র খুব ভালোবাসেন, তারা যখন হানিমুনে যখন গেছেন সমুদ্রে স্নান করতে তিনি কিছুতেই নামবেন না ওয়াইফের সাথে, এবং তখন থেকে সেই অসুস্থ অবস্থায় তাকে প্রায় আনকনশাস অবস্থায় তাকে কিন্তু নিয়ে আসালো, এবং তিনি তখন আনকনশাস অবস্থায় তার যখন থেরাপি করালো, তিনি তখন বলছেন আমি কিন্তু শ্যামলকে মারিনি। মানে তো তার যে অপরাধ বোধ, শ্যামল যে ওইখানে জলে তলিয়ে গেছিল, অতদিন পর্যন্ত 28 বছর বয়সে তার বিয়ে হয়, 12 বছরের ঘটনা, এতদিন পর্যন্ত তার মানসিকতাকে, তারপর তার থেরাপি ইত্যাদি প্রভৃতি, পুলিশ কেস হয়েছিল পরবর্তীকালে, যাই হোক তারপর তিনি রিকভারি করেছেন এবং বেশ কয়েক বছর তার টাইম লেগেছিল। তা এখান থেকে নার্ভাস ব্রেকডাউন মানে প্রচণ্ড মানে ক্রিটিক্যাল ধরনের ডিপ্রেশন এবং এখান থেকে নার্ভাস ডিসঅর্ডার কিন্তু হতে পারে। এগুলো হওয়াটা সম্ভব। তখন তাকে মানে ধরুন সাইকিক যে থেরাপি রয়েছে, পাশাপাশি শ্রীময়ী ক্রিস্টাল থেরাপি রয়েছে, এবং যেহেতু চন্দ্রের সঙ্গে জলের একটা অ্যাট্রাকশন হওয়ার একটা জায়গা থাকে, এরকম একটি কেসিস আমি বোধহয় একবার বলেও ছিলাম এখানে, যে চাঁদ উঠলে চুচুড়া বা এই ধরনের কোনো একটা পুরনো বাড়ির মানে সে শাশুড়ি সেই সময় ছাদে গিয়ে না পৌঁছলে বউটি ওখান থেকে ঝাঁপটা দিত। প্রচণ্ড বাস্তুদোষের বাড়ি ছিল, প্লাস মেয়েটির পজিশনে মানে আমরা না চন্দ্রটা ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে কি হয় প্রসন্দা, চন্দ্রটা নিয়ে আমরা আমাদের গণনার সিস্টেম রয়েছে, লগ্নকে প্রেফারেন্স দিয়ে গণনা করা হয়, চান্দ্র মতে গণনা করা হয়, কিন্তু চন্দ্র রিলেটেড যে প্রবলেমগুলো এইগুলো সম্বন্ধে আমরা কিন্তু এড়িয়ে যাই, কিন্তু এটাও কিন্তু ঘটে। এবং পূর্ণিমার যে চন্দ্র, তার যেরকম সৌন্দর্য রয়েছে, সব কিছু রয়েছে, যাতে হরোস্কোপে চন্দ্র দুর্বল তাদের কিন্তু মারাত্মক একটা মানে অনেক সময় না ওই নার্ভাস ব্রেকডাউন তো নিশ্চয়ই হয়, এবং তাদেরকে একটা টানে একটা ক্ষতিকারক কিছু হওয়ার জন্য। এটা আপনি টানে মানে কি বলতে চাইছেন? ওই যে বউটি যে ঝাঁপ দিতে যাচ্ছিল 4তলা ছাদ থেকে, সামনেই তো চুচুড়ার গঙ্গা, কি হতে পারতো? তো এই যে মানে সাদিজমের দিকে তাদের টানে, আত্মহননের একটা প্রবণতা থাকে, যেটাকে মানে ধরুন সাইকোলজিতে অনেক সময় ম্যানিক ডিপ্রেসিভ ডিসঅর্ডার বলা হয়। তো এই জাতীয় জায়গাগুলো কাজেই আমি সবসময় বলি, এবং ধরুন আমি নিজেও করি, যেটা হরোস্কোপ কারক দেখলে চন্দ্রের অবস্থান এবং চন্দ্রের সাপোর্টিং যে জায়গাগুলো, এমনি চন্দ্র দেখে তো রাশিটা কি ওটা তো নর্মাল গণনা, আপনিও সংযোগ করতে করতে জেনে গেছে যে চন্দ্র যে ঘরে বসে সেটা হচ্ছে তার রাশি, এবং বা তিনি চন্দ্র, হ্যাঁ তিনিই চন্দ্র, চন্দ্রের যেদিন অবস্থান সেদিনই সে জন্মেছে, তিনিই চন্দ্র। তো সেটাই এই ব্যাপারটা হচ্ছে যে সেক্ষেত্রে আমি একটাই জিনিস বলবো, যে সেক্ষেত্রে চন্দ্রের প্রতিকারটা খুব স্ট্রং করে করা উচিত, এবং চন্দ্রের সঙ্গে বুধের যে সম্পর্ক সেটাকেও কিন্তু দেখে রাখা উচিত, কারণ মানে বুধ যদি তখন তার বুদ্ধিটাকে কন্ট্রোল করতে না পারে, স্পেশালি যার চন্দ্রটা উইক রয়েছে, সে কিন্তু ভুল সিদ্ধান্ত নেবে। আচ্ছা, সে বন্ধু নির্বাচনে ভুল করবে, বুধটা সঠিক না থাকলে কি হবে, স্ট্যামারিং এর প্রবলেম হবে। প্রচুর মানুষ দেখবেন সবকিছু জানে, কিন্তু সে ইন্টারভিউতে গিয়ে সে ক্র্যাক করতে পারছে না, ডিউ টু হিজ অর হার স্ট্যামারিং। তো এই আমি আজকে যে জিনিসগুলো বললাম অ্যাস্ট্রোলজিক্যাল মতে আপনি শুনবেন, অ্যাস্ট্রোলজার প্রোগ্রামেও ও সিটিভিএনের বন্ধুরা প্রচুর শোনেন,
মঙ্গলটাকে আগে প্রতিকার করো, আরে বাবা রে মাঙ্গলিক, রবি ডাউন, সরকারি চাকরি হবে না। কিন্তু চন্দ্র এবং বুধ সম্পর্কে আপনি আলোচনাটাই কম শুনবেন। বাট এই দুটো জিনিস, চন্দ্র যদি ভালো না থাকে, আমাদের মেন্টাল ব্যালেন্স, সব থেকে সোজা উদাহরণটা বোধ হয় মুন রিলেটেড হয়, মুনকে বলে না লুনা, তো আমরা পাগল হলে কি বলে লুনাটিক, লুনাটিক। তো আপনি ভাবুন চন্দ্রটা ড্যামেজ হলে, বেশি মাত্রায় যদি ড্যামেজ হয়, তাহলে আমাদের মানসিক স্থিতাবস্থা নষ্ট করে দিতে পারে। সুতরাং চন্দ্রটাকে দেখা খুব জরুরি। এবং শ্রীময়ী চক্রবর্তী অধিকাংশ কাজটাই, আপনি যেটা আগের দিন মানে আমার গোপন তথ্য যেটা ফাঁস করলেন, ম্যাক্সিমাম কাজ আমাবস্যাতে তো নিশ্চয়ই করি, কিন্তু সঙ্গে পূর্ণিমার দিনও ভীষণভাবে কাজটা করা হয়। কারণ চন্দ্রকলার মতো ডেভেলপ করার যে ব্যাপারটা থাকে, অনেকগুলো ভাগ থাকে চন্দ্রের। ফুল মুন যেমন হাফ সার্কুলার মুন, তেমনি একটা থাকে ক্রিসেন্ট মুন। অনেকের অনেক পসিবিলিটি থাকে, ধরুন গানের পসিবিলিটি থাকে, ছবি আঁকার পসিবিলিটি থাকে, অর্থাৎ ক্রিয়েশন, চন্দ্র আমাদের ক্রিয়েটিভিটিটা দেয়। কিন্তু আপনার সেক্ষেত্রে যে ক্রিসেন্ট মুন হয়, আপনার পুরো এবিলিটিটা কখনো প্রকাশ পাবে না এবং ডিপ্রেশনে আপনার একটা সমস্যার ক্রিসেন্ট মুন মানে ধরুন ওই কাস্তের মতন, কাস্তের মতো যে জিনিসটা হয়, এরপরে যেটা হচ্ছে সেটা আস্তে আস্তে ডেভেলপ করবে। তো মুন অ্যানালিসিস বলে একটা জিনিস রয়েছে ট্যারো কার্ডে, আমি আস্তে আস্তে বন্ধুদের সাথে আলোচনা করব। কারণ অনেক লোকই জানতে চেয়েছেন, আপনি চেম্বারে যেটা আমাদেরকে বলেন এই অ্যানালিসিসটা আপনি একটু সিটিভিএনে করবেন। তো আমি পরবর্তীকালের কোনো প্রোগ্রামে অবশ্যই আমি সেটা করব। অর্থনৈতিক জায়গাটা নিয়ে অনুরোধ আবার আছে প্রসন্দা, আমি সেইটাকে বরং একটা করে নিই। হাতে সময় কিন্তু খুব সীমিত, কম, ভোট পরবর্তী সময় ব্যবসার কতটা উন্নতি হবে সেইটাকে বরং আগে ঝপাস করে একটুখানি করে দিই, সময় কম আমিও বুঝে গেছি। তো সুতরাং ভোট পরবর্তীকালে বাবা ব্যবসা, প্রথম কার্ডটা সরি বন্ধুরা খুব একটা ভালো আমি আসলো না। এই একটা বড় মানে টালমাটাল ডামাডোলের পরে কিন্তু কিছুটা সমস্যা, তারপরে স্থিতাবস্থা অন্তত মাস দেড়েক নিশ্চয়ই লাগবে। তারপর থেকে আস্তে আস্তে ব্যবসায় ধীরে 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 উন্নতির জায়গাটা বা রিভাইভ করার জায়গাটা এটা আসবে। তবে মহিলারা কিন্তু এক্ষেত্রে অনেকটা অ্যাডভান্টেজ পাচ্ছেন, কারণ এই যে সমস্ত মহিলারা স্বনিযুক্তি প্রকল্পে যুক্ত, কনসালটেন্সি ব্যবসাতে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু বিজনেসে ধীরে 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 গ্রোটা। আর পুরুষদের জন্য ছোট্ট একটা টিপস আমি একটা বরং বলে দিই, যে আপনার যদি নতুন ব্যবসা যারা করবেন বলে মনস্থ করেছেন, তারা নিজের মায়ের নামে, কন্যা সন্তানের নামে বা স্ত্রীর নামে ব্যবসাটা করুন, দেখবেন অনেকটা বেটার ফল পাবেন। আজকে আমরা আলোচনা করলাম সম্পর্কজনিত ব্যাপার, এবং আপনারা তো জানেন যে সামনে ফলহারিণী কালী পুজো আছে, সেটা নিয়ে তিনি আগের দিনও আলোচনা করেছেন। হয়তো এরপরে সমস্যা থাকে প্রসূত, আমি ছোট্ট করে ইন্টারাপ্ট করে, যাদের সমস্যা থাকে, আমার ছেলে মেয়ে স্বামী বা প্রেমিককে আমি কিছু ধারণ করাতে পারবো না, তাদেরকে জানাতেই পারবো না, দেন দে আর মানে দে শুড গো ফর ক্রিস্টাল থেরাপি। জানাতেও হবে না, বলতেও হবে না, ছবিটা নিয়ে শ্রীময়ী চেম্বারে পৌঁছন বা অনলাইনে কনসালটেন্সিতে পৌঁছন। হ্যাঁ, মানে উনি যেটা বললেন যে আপনার ক্রিস্টাল থেরাপির জন্য আপনি ফিজিক্যালি হাজির হলেই চলবে, অনলাইনে কিন্তু তিনি দেখবেন নিয়মিতভাবে। তার কারণটা হচ্ছে যে এখন এই ভোট টোট ইত্যাদি তো কেটে গেল, যাই হোক, তো এরপরে ভোটের রেজাল্ট, তো এই ফাঁকটাতে যারা মানে মনে করেন যে খুব জরুরি, তাহলে তারা অবশ্যই কিন্তু অনলাইনে ওনাকে দেখাতে পারে। আজকের মতো শেষ করতে হচ্ছে। আমরা প্রত্যেক সোমবার দিন 1:35 এবং বৃহস্পতিবার দিন 4টের সময় ফিরে আসবো। নমস্কার। নমস্কার, সকলে ভালো থাকুন।